এবার মোহাম্মদ ইউনূসকে পাল্টা দেওয়া শুরু করলো ভারত। তবে ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, আর ছাড় নয়, আর সহ্য নয়। বাংলাদেশ যে আসলে অচিরেই খাদের কিনারা থেকে খাদের নিচে পড়ে যাবেন তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ভারত বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে তুমুল উত্তেজনকর অবস্থায় পৌঁছেছে, উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। যখন নতুন করে ভারতের বিরুদ্ধে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের মুখ থেকে উচ্চারিত হচ্ছে, সেই মুহূর্তে ভারত কোনো ধরনের সরাসরি অ্যাকশনে যাবে কিনা, এবং ভারত যদি সত্যি সত্যিই কোনো অনাকাঙ্ক্ষিত অ্যাকশনের মধ্যে যায়। দিল্লি থেকে শেখ হাসিনাকে এখন সীমান্তের কাছাকাছি নিয়ে আসা হচ্ছে, এটা নিয়ে অনেক গুঞ্জন শুরু হয়েছে ভারতের মধ্যে। হঠাৎ করে কেন শেখ হাসিনাকে বাংলাদেশের সীমান্তের কাছাকাছি নিয়ে আসার পরিকল্পনা করছে ভারত? শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশ চলে আসছে, সকল প্রস্তুতি ভারত নিয়ে ফেলেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করেই বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থান নিয়েছেন তিনি। ভারতীয় ভিসা সেন্টার একেবারে বন্ধ করা হয়েছে, কবে খুলবে বলা হয়নি। অন্যদিকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার তাকে তলব করা হয়েছে, এবং আজকে 12টার দিকে রিয়াজ হামিদুল্লাহকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে তারা পুরো বিষয়টা ব্যাখ্যা দিয়েছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। দিল্লি থেকে শেখ হাসিনাকে এখন সীমান্তের কাছাকাছি নিয়ে আসা হচ্ছে, এটা নিয়ে অনেক গুঞ্জন শুরু হয়েছে ভারতের মধ্যে। হঠাৎ করে কেন শেখ হাসিনাকে বাংলাদেশের সীমান্তের কাছাকাছি নিয়ে আসার পরিকল্পনা করছে ভারত? এটার পিছনে অনেক গুরুত্বপূর্ণ কারণ আছে। তার মেইন কারণ হচ্ছে যাতে বাংলাদেশে এমন এক পরিস্থিতি তৈরি করা, এবং এমন এক পরিস্থিতি হয়তোবা সামনে তৈরি হবে যাতে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি এক ঘোষণার মাধ্যমে বাংলাদেশে চলে আসতে পারে, যাতে বেশিক্ষণ সময় না লাগে। এটার হয়তো প্ল্যানিং হতে পারে। অলরেডি বাংলাদেশের যে পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসবে। কারণ যখনই এই গুঞ্জনটা শুরু হয়েছে শেখ হাসিনাকে সীমান্তের কাছাকাছি একটা জায়গায় অবস্থান করাবে ভারত, তার মানে ভারত মোটামুটি প্ল্যানিং সাজিয়ে ফেলেছে, আর শেখ হাসিনা বাংলাদেশে চলে আসার প্রস্তুতি নিচ্ছে। এই টোকাই বিপ্লবীরা যেসব গালবাজি করেছে সকল গালবাজি বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে বিদায় এই গালবাজিগুলো করতে পারছে। ছাত্রলীগ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তাদের 17,000 ছাত্রলীগের কর্মী নিহত হয়েছে বিদায় তারা এই সকল চাপাবাজি করতে পারছে। এই স্বাধীন বাংলাদেশে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে হাঁটতে পারছে। আর তারাই আজকে এই আওয়ামী লীগকে কোণঠাসা করে রেখেছে, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বলছে। ছাত্রলীগ যদি সন্ত্রাসী সংগঠন হয়, এই শিবির তো সন্ত্রাসী সংগঠনের বাপ দাদা খালু। যখন মিডিয়া এত অ্যাক্টিভ ছিল না, তখন শিবিরের কর্মকাণ্ড, শিবির কিভাবে মানুষকে হত্যা করতো, শিবির কিভাবে মানুষের পায়ে রক কাটে দিত, ওগুলা পেপারে পত্রিকায় সয়লাভ হয়ে যেত, নিউজে। আজকের সময়ে ছাত্রলীগ 5 আগস্ট আগের সময়ে কি এমন করেছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে? তাহলে তো বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনই রাজনীতি করতে পারবে না। ছাত্রদল কি ভালো? 2001 থেকে 2006 ছাত্রদলের কর্মকাণ্ড আমরা কি দেখিনি? এর আগে ছাত্র শিবিরের কর্মকাণ্ড দেখিনি? 2001 থেকে 6 শাসনামল ছাত্র শিবিরের কর্মকাণ্ড দেখিনি? বাংলাদেশে কোন ছাত্র সংগঠন যারা রাজনীতির সাথে জড়িত ক্ষমতায় থাকে কেউ ধোয়া তুলসী পাতা না। কথা বুঝেন নাই? এই ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে হেলমেট বাহিনী ছিল এই ছাত্র শিবিরা। ছাত্রলীগকে কলুষিত করার জন্য, ছাত্রলীগকে বদনাম করার জন্য তারা হেলমেট পরে পরে বিভিন্ন ধরনের অপকর্ম করেছে, বিভিন্ন ধরনের চাঁদাবাজি করেছে, যাতে ছাত্রলীগের নাম খারাপ হয়। এখন তারা লুঙ্গির তল থেকে ছুটে গিয়ে এখন তারা শিবিরের অনেক বড় নেতা হয়েছে। এই সাদিক কেম দেখেন, সে ভিপি, আর সকল দোষ ছাত্রলীগের উপর দিয়ে দিয়েছে। ছাত্রলীগকে সন্ত্রাসী বানিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে। এগুলার বেশি দিন থাকবে না। শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশ চলে আসছে, সকল প্রস্তুতি ভারত নিয়ে ফেলেছে। জাস্ট সীমান্তর কাছাকাছি যেদিন আসবে, ওনার অবস্থান মোটামুটি ওখানে তৈরি করে ফেলবে। তার কিছুদিনের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এটাই হচ্ছে বাস্তবতা। ডক্টর ইউনূসের বয়স এখন 87। ওনার 1 সেকেন্ডের ভরসা নেই, আমাদেরও 1 সেকেন্ডের ভরসা নেই, কিন্তু বয়স অনুযায়ী ওনার আর বেশি দিন বাঁচার কথা না। যে কোনো মুহূর্তে উনি মারা যেতে পারে। বাই চান্স নির্বাচনের আগে উনি মারা গেল, তাহলে কি হবে? নির্বাচন তো হবে না। এবং শেখ হাসিনা যে কোনো মুহূর্তে বাংলাদেশ চলে এসে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, আবার প্রধানমন্ত্রী চেয়ারে বসে যেতে পারে। হয়তোবা সেটারও একটা পরিকল্পনা হতে পারে। সেই কারণে আগে থেকে শেখ হাসিনাকে সীমান্তের কাছাকাছি আনার প্ল্যানিং করে রাখছে ভারত। হয়তোবা সীমান্তের কাছাকাছি এনেই রাখা হবে, হয়তোবা রাখা হয়েছে, এটা পাবলিশ করা হচ্ছে না। তাই সকল কিছু যত সোজা মনে হয় তত সোজা না। রাজনীতির ভিতরেও রাজনীতি আছে। আর বাংলাদেশের রাজনীতি কতটুকু নোংরা আমরা বাংলাদেশের জনগণ যারা বসবাস করি তারা ভালো করেই জানি। জামাত যেরকম তাদের কর্মীদেরকে বলি দিয়ে রাজনীতি ফায়দা লুটতে চাই, এরকম বাংলাদেশে সকল রাজনৈতিক দল তাদের ফায়দার জন্য অনেক কিছুই করবে। এক একজনের রাজনৈতিক থিওরি, এক একজনের রাজনৈতিক ফিলোসফি একরকম। তাই বোঝা বড় মুশকিল কোন রাজনৈতিক দল কোন ধরনের ফিলোসফি নিয়ে আগাচ্ছে রাজনীতিতে। এটাই হচ্ছে রিয়েলিটি। কিন্তু শেখ হাসিনা যে বাংলাদেশে খুব শীঘ্রই ফিরবে সেটা কিন্তু 100% সত্য, এবং বাংলাদেশে একটি সুনামি আসবে রাজনীতিতে, সেটাও 100% সত্য। অলরেডি পরিস্থিতি ঘোলাটে মনে হচ্ছে। যতই বেশি শক্তি দিয়ে জোর জবস্তি করে পাতানো নির্বাচন দিয়ে বিএনপি ক্ষমতা চলে আসুক এবং বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেন, কোনো সমস্যা নেই। এটা
বেশি শক্তি আছে, জোর আছে, বসিয়ে দিতেই পারেন। কিন্তু তার মানে এই না যে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে না, শেখ হাসিনা ফিরবে না। নির্বাচনের সাথে এবং বিএনপি ক্ষমতায় আসার সাথে আওয়ামী লীগ ফিরে আসা না আসার সাথে কোনো রিলেটেড না। নির্বাচন হয়ে গেলে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ আরো তাড়াতাড়ি ফিরে আসার সুযোগ হবে এবং শেখ হাসিনা আরো তাড়াতাড়ি ফিরে আসার সুযোগ হবে। কারণ বিএনপির শাসনামল দেখে জনগণ আরো বেশি ক্ষিপ্ত হয়ে পড়বে। আর রাজনৈতিক সরকার যখন আসবে তখন জনগণ কম্পেয়ার করতে পারবে আওয়ামী লীগের শাসনামল এবং বিএনপির শাসনামল। তখন শেখ হাসিনা জনপ্রিয়তা আরো দ্বিগুণ হয়ে যাবে। তখন জনগণ হন্য হয়ে আরো বেশি চাইবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসুক, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে একটা ব্যালেন্স আসবে। জনগণ এটা বুঝতে পারবে। কারণ একপাক্ষিকভাবে বিএনপি পাতা নির্বাচন করে ক্ষমতা আসার পরে একপাক্ষিকভাবে সকল জায়গায় দাপট যখন শুরু করে দিবে, জনগণের উপর স্টিমুলার চালাবে, চাঁদাবাজি শুরু করবে, সকল রাজনৈতিক দলকে মারা শুরু করবে। আওয়ামী লীগের মতো দেখবেন সকল রাজনৈতিক দল এন্ট্রি হয়ে যাবে, অটোমেটিক্যালি সাধারণ জনগণ খেপে যাবে। তাই তখন আরো সোজা হবে আওয়ামী লীগ ফিরে আসতে, শেখ হাসিনা ফিরে আসতে। সেই কারণে হয়তো ভারত শেখ হাসিনাকে সীমান্তের কাছাকাছি এনে রাখার প্ল্যানিং করছে। কারণ যখনই পরিস্থিতি বেশি খারাপ হবে, ঘোরাটা হবে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ঘোষণাতে যাতে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে। শেখ হাসিনা বাংলাদেশে চলে আসা মানেই উনি তো সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, অটোমেটিক্যালি প্রধানমন্ত্রী চেয়ারে বসে যাবে। সেই কারণে শেখ হাসিনা বলছে আমি বাংলাদেশে আসবো, সকল রাজাকারদের বিচার আবার করবো, যারা রাষ্ট্রদ্রোহিতা করেছে, যারা মেটিকুলাস ডিজাইন করে 5 আগস্ট দেশের মধ্যে জঙ্গি হামলা করেছে, সকলের বিচার আমি করবো। কেন বলছি? আমার কনফিডেন্স করে থেকে আসছে, এগুলোর কারণে কনফিডেন্স আসছে। উনি জানে আগামীতে কি করতে পারে, উনি এটা ভালো করে জানে। তিনি আগামীতে বাংলাদেশে আবার ফিরে আসবে এবং বাংলাদেশকে আবার শাসন করবে। তাই আমি সবসময় বলি আওয়ামী লীগের কর্মীরা আপনারা হতাশ হবেন না, আল্লাহর কাছে দোয়া করুন শেখ হাসিনাকে যাতে আল্লাহ সুস্থ রাখে এবং খুব তাড়াতাড়ি যাতে তিনি বাংলাদেশে ফিরে আসে। কিন্তু তিনি সত্যিই বাংলাদেশে ফিরে আসবে, আল্লাহ যদি ওনাকে সুস্থ এবং সহি সালামত রাখে। তাই বাংলাদেশে ফিরে আসার আগ পর্যন্ত যাতে উনি সবসময় সুস্থ থাকে, সহি সালামত থাকে, সেটা দোয়া করুন। ভারত বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে তুমুল উত্তেজনকর অবস্থায় পৌঁছেছে, উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। যখন নতুন করে ভারতের বিরুদ্ধে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের মুখ থেকে উচ্চারিত হচ্ছে, সেই মুহূর্তে ভারত কোনো ধরনের সরাসরি অ্যাকশনে যাবে কিনা আমরা নিশ্চিত নই। তবে নতুন করে উত্তেজনকর বক্তব্য দেওয়ার পরপরই বেশ কয়েকটি গুরুতর উদ্বেগজনক সংবাদ আমাদের সামনে এসেছে। 16 ডিসেম্বর এনসিপির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ যখন নতুন করে ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দিলেন, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোষণা দিলেন, ঠিক সেই মুহূর্তে আমরা একটা উদ্বেগজনক সংবাদ দেখলাম ভারতের অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজারে। আনন্দবাজার দাবি করেছে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়া এই মুহূর্তে ঢাকায় রয়েছেন। তার মানে কি আমরা কি ধরে নেব যে সত্যি সত্যিই পরেশ বড়ুয়া বাংলাদেশে অবস্থান করছেন ভারতের বুকে সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য? আর সেই খবরটি হাসনাত আবদুল্লাহ জানেন বিধায় তারা এই ধরনের ঘোষণা দিয়ে দিয়েছে যে প্রয়োজনে ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে। পরেশ বড়ুয়া উলফার নেতা, উলফার সামরিক কমান্ডার। আমরা জানি উলফার সম্বন্ধে একটু জানা দরকার আমাদের, হয়তো অনেকেই জানেন 1979 সালে আসামকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে বা আসামকে স্বাধীন করার লক্ষ্যে একটি গেরিলা দল গঠন হয় এবং তারা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম নামে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। তারপরে 2 দশক ধরে বাংলাদেশ, ভুটান এবং মিয়ানমারে তাদের আস্তানা গেড়ে বিভিন্ন সময় ভারতের সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল উলফা। এদের নেতৃত্ব, এই সংগঠনটির নেতৃত্বে ছিল, চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন রাজখোয়া, শীর্ষস্থানীয় নেতৃত্বে ছিলেন অনুপ চেটিয়া এবং আর এক শীর্ষস্থানীয় নেতা সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া। এবং আমরা জানি যে অনুপ চেটিয়া এবং রাজখোয়া দুইজনই বাংলাদেশে আটক হন। আটক হওয়ার পরে ভারতের কাছে হস্তান্তর করা হয় এবং এই দুজনকেই আওয়ামী লীগ সরকারের সময় আটক করে তাদেরকে হস্তান্তর করা হয়। 1997 সালে অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হয়, অনুপ চেটিয়াকে আটক করা হয়। আটক করার পরে 15 বছর তাকে কারাগারে রাখার পরে তাকে হস্তান্তর করা হয়। আবার 2009 সালে রাজখোয়াকেও আটক করে ভারতের কাছে হস্তান্তর করা হয়। উলফার একটি বিশেষ অংশ আমরা জানি, এর মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটা শান্তি চুক্তি করেছে যে তারা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম থেকে বিরত থাকতে চায়। কিন্তু পরেশ বড়ুয়া এখনও সশস্ত্র পথেই আছেন। তিনি ধরাছোঁয়ার বাইরে। এবং আমাদের নিশ্চয় মনে থাকার কথা যে বাংলাদেশে 2003-4 সালের দিকে যে 10 ট্রাক অস্ত্র আটক করা হয়েছিল, সেই অস্ত্র মামলায় পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, অর্থাৎ 30 বছরের কারাদণ্ড। সেখান থেকে কমিয়ে তার কারাদণ্ড করা হয়েছে 14 বছরের এবং এই সরকারের সময়, ডক্টর ইউনূস সরকারের সময়। এখন এই বিষয়টি নিয়ে পরেশ বড়ুয়াকে কেন্দ্র করে 16 ডিসেম্বর আনন্দবাজার একটি রিপোর্ট প্রকাশ করেছে। তার শিরোনাম হচ্ছে ঢাকায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ নতুন ছক। আনন্দবাজার বলছে যে বাংলাদেশের জামাত নেতারা এবং তাদের ঘনিষ্ঠ প্রাক্তন সেনা কর্মকর্তারা দেশে পালা বদলের পর থেকে, অর্থাৎ 5 আগস্টের পর থেকেই বলে আসছেন ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো তাদের লক্ষ্য উত্তর পূর্ব ভারতকে অশান্ত করে তাদের অস্ত্র হতে পারেন পরেশ বড়ুয়া। অর্থাৎ জামাত নেতারা বা অন্যান্য 2-1 দলের নেতারা যা বলছেন, যে হুমকি ধামকি দিচ্ছেন, তার অস্ত্র হতে পারে পরেশ বড়ুয়া।
বলা হচ্ছে যে উলফার প্রধান পরেশ বড়ুয়া বাংলাদেশে রয়েছেন এবং খোদ ঢাকা শহরে বসেই তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা করছেন বলে ভারতের গোয়েন্দাদের তথ্য। তাদের দাবি, এতদিন মিয়ানমারে গা ঢাকা দিয়ে থাকা পরেশের কাজকর্ম চালাতে অসুবিধা হচ্ছিল, তাই ফের বাংলাদেশের মাটিতে হাজির হয়েছেন। এই আলফা নেতাকে সব রকমের সহায়তা করছেন জামায়াত ইসলামী ঘনিষ্ঠ তীব্র ভারত বিরোধী প্রাক্তন বাংলাদেশি কিছু সেনা কর্মকর্তা। ভারতের গোয়েন্দারা বলছেন যে পরেশ বড়ুয়া গত সপ্তাহেই বাংলাদেশে প্রবেশ করেছেন। বাংলাদেশে প্রবেশ করে তিনি প্রথম দিকে চট্টগ্রামের একটি সেফ হাউসে ছিলেন। সেখানে বাংলাদেশের সাবেক কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার বৈঠক হয়েছে এবং 10 ট্রাক অস্ত্র মামলায় তার সাথে যে অন্যতম আসামি ছিলেন রেজাউল হায়দার, তার সঙ্গেও বৈঠক হয়েছে। জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমার আজমির সঙ্গেও বৈঠক হয়েছে। এবং এখানে প্রশ্ন তোলা হয়েছে যে কেন পরেশ বড়ুয়া ঢাকায় প্রবেশ করলেন, বাংলাদেশে গেলেন। যেটি আনন্দবাজার বলছে যে মিয়ানমারের সাগাইন প্রদেশে থাকা উলফার শিবিরগুলোতে এরই মধ্যে ভারত তিনবার হামলা চালিয়েছে, যাতে উলফার 17 জন সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে উলফার দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড নয়ন মেধিও নিহত হয়েছেন। তো যখন নয়ন মেধি নিহত হলেন, তারপর দলের পুরো দায়িত্ব এসে পড়েছে পরেশের উপরে। ফলে মিয়ানমারের চেয়ে বাংলাদেশ সুবিধাজনক জায়গা এমনটা মনে করেই তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আনন্দবাজার যেটি বলছে, ঢাকায় পরেশের উপস্থিতি স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ভারতের গোয়েন্দাদের। তাদের আশঙ্কা, বাংলাদেশের মাটি ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে উগ্রপন্থী তৎপরতা বাড়াতে সক্রিয় হবেন পরেশ বড়ুয়া। এই ঘটনা অথবা হাসনাত আবদুল্লার যে হুঙ্কার হুঁশিয়ারি, তার পরবর্তীতে আমরা দেখলাম ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দিল্লি। সেই সঙ্গে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে সাম্প্রতিক যে হুমকি দেওয়া হয়েছে ভারতের উদ্দেশ্যে সেই বিষয়টি এবং বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের জন্য আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদও জানিয়েছে ভারত। পাশাপাশি এটুকুও নিশ্চয় অনেকে জেনেছেন, বাংলাদেশে ভারতের যে ভিসা সেন্টার রয়েছে সেটি চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কার জায়গা থেকে বাংলাদেশ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টা হচ্ছে কি, ভারত যদি আমাদের জন্য হুমকি হয়ে থাকে, আমরা সেটি কূটনৈতিকভাবে মোকাবেলা করতে পারি। বাংলাদেশের কোনো সন্ত্রাসী, কোনো হত্যাকারী তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে, সেক্ষেত্রেও আমরা তথ্য প্রমাণের ভিত্তিতে কূটনৈতিকভাবে সেগুলো সমাধান করতে পারি। ভারতও জানিয়ে দিয়েছে যে ভারত কোনো সন্ত্রাসীকে, ভিন দেশে কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেয় না। তাহলে তো প্রমাণ করতে হবে যে হাদির হত্যা চেষ্টাকারীরা ভারতে অবস্থান করছে। সেই তথ্য জানিয়ে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। সেটি না করে এই ধরনের বালখিল্যতার পরিচয়ের মধ্য দিয়ে ভারত অ্যাটাক করা হবে, ইসলামের বিচ্ছিন্ন করা হবে, ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে, আর এইসব হুমকি ধামকির কথাবার্তার মধ্য দিয়ে বাংলাদেশ কতটুকু নিরাপদ থাকতে পারবে? এবং ভারত যদি সত্যিই কোনো অনাকাঙ্ক্ষিত অ্যাকশনের মধ্যে যায়, তার প্রতিরোধ বা প্রতি জবাব বাংলাদেশ কতটা দিতে পারবে, কতটুকু শক্তি রয়েছে আমাদের, সেটিকে আমরা বিবেচনা করছি, নাকি শুধুই একটা হাঙ্গামা বাঁধানোর একটা চেষ্টা এবং একটা ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হলে সেটি কোনো বিশেষ গোষ্ঠীর জন্য বেশ সুবিধার হয় ক্ষমতার চর্চা করতে। আওয়ামী লীগকে বাইরে রেখেই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে সরকার এবং এখন সব পক্ষকে একত্র করার জন্য হাদির মাথায় গুলি করে সবাইকে নিরাপদ নির্বাচন করার পথ করে দিচ্ছে ইউনূস। এমন অবস্থায় নির্বাচনের বাইরে রাখা সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ কি ভাবছে সেটা জানার চেষ্টা করা যাক। বাংলাদেশের এখনকার রাজনৈতিক অচল অবস্থা বুঝতে গেলে আগে একটা কথা স্পষ্ট করে নিতে হয়, সেটা হচ্ছে আওয়ামী লীগ এখন কেন এত জোর দিয়ে অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে। তাদের বক্তব্যটা খুব সোজা, তারা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত, এমনকি আগ্রহী, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে সেটা সম্ভব নয়, কারণ দলটির কার্যক্রম বন্ধ, নিবন্ধন স্থগিত এবং দলটির শীর্ষ নেতৃত্ব দেশের বাইরে গিয়ে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে নানাভাবে। তাদের চোখে এই তফসিল এমন একটি কাঠামোর উপর দাঁড়িয়ে আছে যেখানে প্রতিযোগিতা বোধিতে কিছু নেই, শুধু পরিণতি আগেই লেখা আছে, অলরেডি ভাগাভাগি হয়ে গেছে কে কতটা সিট পাবে। এখানে এসে মূল প্রশ্নটা আমরা দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে যদি আওয়ামী লীগের মতো বড় দলকে বাইরে রেখে নির্বাচন সাজানো হয়, তাহলে কি ইউনূস সরকার কাউকে বিশেষভাবে সুবিধা দিয়ে একটি পূর্ব নির্ধারিত ফলাফল তৈরি করতে চাইছে? তারা এই সন্দেহ পুরোপুরি ভিত্তিহীন নয়, কারণ নির্বাচনের স্বরূপটা নির্ধারণ করে কারা অংশ নিচ্ছে আর কারা বাদ পড়ছে। এই দুই দিকের ভারসাম্যটা দেখে বিএনপি, জামায়াত এবং আরো অনেক ছোট ছোট দল নিজেদের অবস্থান ঠিক করতে গিয়ে এখন দুই ভাগে বিভক্ত। কেউ বলছে আওয়ামী লীগ সহ কয়েকটি দলকে নির্বাচন থেকে দূরে রাখতেই হবে, আর কেউ বলছে বিচার না হওয়া পর্যন্ত অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না। এই অবস্থায় নির্বাচন যদি হয় কেবল আওয়ামী লীগ বিরোধীদের প্রতিযোগিতা হিসাবে, তাহলে সেটি স্বাভাবিকভাবেই একপক্ষীয় হবে।
এই বাস্তবতা থেকেই রাজনৈতিক মহলে সেই পুরনো প্রশ্নটা ফিরছে, এই পরিকাঠামো কি সচেতনভাবে তৈরি করা হচ্ছে যাতে নির্দিষ্ট একটি দল বা জোট সবচেয়ে সুবিধাজনক অবস্থায় দাঁড়াতে পারে? অন্তর্বর্তী সরকার যে শুধু আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তা তো নয়, তাদের নিবন্ধন স্থগিত করতে নির্বাচন কমিশনকে স্পষ্ট বলে দিয়েছে। সরকার বদলের পরই মানবতা বিরোধী অপরাধ এবং পলাতক অবস্থা নিয়ে আইনি সংশোধনগুলো এসেছে, যা রাজনৈতিক বাস্তবতায় সরাসরি প্রভাব ফেলছে। এই বিধিগুলো প্রয়োগ হলে শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টি এবং 14 দলের অংশগ্রহণও ঝুলে যাবে। অর্থাৎ এই 3টি দল বহু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং বহু আসনের ভোট যুদ্ধের কেন্দ্র ছিল। 1991 সাল থেকে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, আপনারা যদি হিসাব করে দেখেন, আওয়ামী লীগের প্রতিটি নির্বাচনে, যত খারাপ নির্বাচনই হোক, প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত ভোট 30%-এর বেশি। এই 30% মানুষ কোথায় যাবে, কাকে ভোট দেবে, কাকে সমর্থন দেবে? এমন অবস্থায় প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে এরকম যে যদি এই 3 শক্তিকেই এক পাশে সরিয়ে রাখা হয়, তাহলে নির্বাচনের ময়দান কার জন্য প্রস্তুত হচ্ছে? ইউনূস সরকারের উদ্দেশ্য নিয়ে আলোচনা তো থামানো যাচ্ছে না। কারণ একদিকে তারা বলছে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, অন্যদিকে বাস্তব যে পদক্ষেপগুলো তারা নিচ্ছে সেই অন্তর্ভুক্তি শব্দটার পুরোপুরি বিপরীত। যাদের বিরুদ্ধে মামলা আছে, যারা পলাতক, তাদের বাদ দেওয়া যুক্তিযুক্ত হতে পারে, কিন্তু যেসব দলের কর্মকাণ্ড নিষিদ্ধ হচ্ছে সেগুলোর বিষয়ে বিচারিক প্রক্রিয়া তো চলছে না। রাজনৈতিক ময়দান থেকে একটি শক্তিকে সরানোর কাজটা প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে হয়েছে। এটি সন্দেহের জায়গা তৈরি করছে। অন্তর্বর্তী সরকার কি শুধু স্থিতিশীলতার কথা চিন্তা করছে, নাকি একটি নির্দিষ্ট শক্তিকে ক্ষমতার কাছাকাছি ঠেলে দিতে চাইছে? বাংলাদেশের ইতিহাস বলছে একতরফা নির্বাচন কখনোই দীর্ঘমেয়াদে টেকেনি। 2014, 2018, 2024 এই 3টি ভোট নিয়ে সংশয় বিতর্ক বর্জনের পর রাজনৈতিক বৈধতা বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে, কিন্তু আদালতের নির্দেশেও এই 3টি নির্বাচনকে কিন্তু অবৈধ বলা হয়নি। এবারও যদি নির্বাচনের আগে বিভিন্ন দল নিজেদের সুবিধা মতো শর্ত তুলে অংশগ্রহণ থেকে সরে দাঁড়ায় বা কিছু নির্দিষ্ট দলকে বাইরে রেখে নির্বাচন হয়, তাহলে ফেব্রুয়ারির নির্বাচনও সেই একই চক্রে পড়ে যাবে এবং একইভাবে উচ্চারিত হবে। 2024-এর পর 2026-এর ফেব্রুয়ারির নির্বাচন একই। হয়তো বিএনপির মধ্যেও একটা স্পষ্ট উদ্বেগ কাজ করছে, যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয় আর শেষ মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী দলগুলোই নানা অজুহাতে নির্বাচন ছাড়ে, তাহলে পুরো প্রক্রিয়া অচল হয়ে যাবে। এই ভয় থেকে বিএনপি বলছে বিচারিক প্রক্রিয়া ছাড়া কোনো দলকে নিষিদ্ধ করা উচিত নয়। আন্তর্জাতিক প্রেক্ষাপট যদি বিচার করি, 6টি মানবাধিকার সংস্থা ইউনূস সরকারকে যে চিঠি দিয়েছে, সেখানে রাজনৈতিক দল নিষিদ্ধ না করার আহ্বান পরিষ্কার। অর্থাৎ বিশ্ব শক্তিগুলো ঠিক করছে নির্বাচন শুধু সময় মতো হলেই হবে না, তার চরিত্র হতে হবে পরিষ্কার, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক, এবং সেটা না হলে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। এখন আওয়ামী লীগের অবস্থানে ফিরে গেলে দেখা যায় যে তারা বুঝে গেছে এই তফসিল তাদের জন্য নয়, তারা একটি নতুন সমঝোতা ছাড়া নির্বাচনে ফিরতে পারবে না। তাদের যুক্তি হলো এত বড় ভোট ব্যাংকে বাইরে রেখে নির্বাচন হলে সেটা সাজানো হবে এবং সেই সাজানোর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আর এটাও তারা বলছে যে অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে আদালত, আইন কমিশন সব প্রতিষ্ঠানকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। তাহলে ইউনূস সরকার নিশ্চিতভাবে একটা পরিকল্পনা মাফিক এগিয়ে গিয়ে একটি দলের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। নানা ইঙ্গিত থেকে এটাই স্পষ্ট হচ্ছে এবং কোনো ইঙ্গিতই উপেক্ষা করা যাচ্ছে না। যে কাঠামো দাঁড় করানো হচ্ছে সেখানে প্রতিযোগিতা সীমিত, অংশগ্রহণ অসম আর রাজনৈতিক মাঠ অসমতল। নির্বাচনের মাঠ লেভেল প্লেইং ফিল্ড বলে এতদিন যে চিৎকার চেঁচামেচি হতো, এখন সেটি নেই। এমন মাঠে কেউ না কেউ সুবিধা পায় আর বাকিরা খেলাই শুরু করতে পারে না। আওয়ামী লীগ যে এই তফসিল বাতিল করতে চাইছে তার কারণ শুধু অংশগ্রহণের সুযোগ নয়, তারা বোঝে যে লড়াইয়ের নিয়মটা এখন ভিন্নভাবে লেখা হয়েছে বা হচ্ছে। আপনি যদি চিন্তা করেন যে পরিস্থিতিটা এরকমই যে একটি খুব সুন্দরভাবে ম্যাটিকুলাস ডিজাইন করে আপনি ক্ষমতা আরেকজনকে দিয়ে পালাতে চাইছেন, ডক্টর ইউনূস পালাতে চাইছে। নির্বাচন যদি সত্যি সবার জন্য খোলা না থাকে, তাহলে ফল যাই হোক সেটা গণতন্ত্রের জন্য নয়, ক্ষমতার জন্য সাজানো একটি পথ। সেই পথে বিএনপি যদি যায় তাহলে ছমাস পরে আবার বাংলাদেশ অস্থির হবে। জামায়াত যদি যায় তাহলে বাংলাদেশের দখল চলে যাবে স্বাধীনতা বিরোধীদের হাতে। ইউনূস কি চাইছে, আওয়ামী লীগ সেটা ঠেকাতে পারবে কিনা, এই প্রশ্নগুলোই আসলে আগামী দিনে আমাদের বারবার তুলতে হবে এবং বারবার এই আলোচনাতেই আমাদের ফিরতে হবে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।